চাঁদাবাজ দুর্নীতিবাজ মানেই বিএনপি, ন্যায় ইনসাফ মানেই দাঁড়িপাল্লা। কে বা কাহারা এই কথাটা মার্কেটে ছড়াইছে আর সেটা মার্কেটেও পাইছে, এটাও একটা গবেষণার বিষয়। এখন আমারও এটা হচ্ছে প্রথম ভোট, যদিও বা আমি ভোটার হয়েছি অনেক আগেই, কিন্তু 2014 পরে যেহেতু স্বচ্ছ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় নাই, এজন্য আমি আর ভোট টোট দেই নাই। তো এবারের ভোট তো আমি দিব, যে কাউকে হোক দিব। এখন আমি ভোটটা কাকে দিব? যেমন আমার চাওয়া হচ্ছে প্রথমেই আসবে গণতন্ত্র। যেই দল গণতন্ত্রের পক্ষে আমি ভোট দিব তাকে, যেই দল ধর্মনিরপেক্ষতার পক্ষে আমি ভোট দিব তাকে, যেই দল মুক্তিযুদ্ধের পক্ষে আমি ভোট দিব তাকে, যেই দল বাকস্বাধীনতার পক্ষে আমি ভোট দিব তাকে। এক দুর্নীতিবাজ চাঁদাবাজদের তো আমি ভোট দিব না। তাহলে কি আমি ন্যায় এবং ইনসাফ দেখে ভোট দিব? হ্যাঁ, আমি ন্যায় ইনসাফ দেখেই ভোট দিব। এখন যারা বলতেছে যে ওরা দুর্নীতিবাজ, এখন আমার কথা হলো বিএনপি তার নির্বাচনী ইশতেহারে সে কি করবে সেটা কিন্তু স্পষ্ট। যদিও বা কিছু সমালোচনার জায়গা আছে, যেমন ধরেন যেখানে বিভাগের কোনো প্রয়োজনীয়তা নাই সেখানে ভোটের আসার জন্য তাকে সেখানে বিভাগ দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তারপর হচ্ছে ফ্যামিলি কার্ড সামনে নিয়ে আসছে, যেটা মোটামুটি একটু আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড কিন্তু আওয়ামী লীগ সরকারও দিয়েছে। আরও অনেক কিছুই আছে যেগুলো সমালোচনার জায়গা আছে, কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার এবং নির্বাচনের পরে তারা করবেটা কি সেটা কিন্তু স্পষ্ট। কিন্তু ন্যায় এবং ইনসাফধারীরা তারা নির্বাচনের পরে কি করবে সেটা কিন্তু স্পষ্ট না। আমাকে সেটা তো স্পষ্ট করে বলতে হবে। আপনি নির্বাচনের পরে গণতন্ত্রের দিকে হাঁটবেন নাকি শরিয়া আইনের দিকে হাঁটবেন, সেটা তো আমাকে বলতে হবে। এখন আপনি যদি গণতন্ত্রের পক্ষে হাঁটেন, আমি বলবো ঠিক আছে, চলুন আপনাদের সাথে আমরা হাঁটবো। এখন আপনি যদি শরিয়া মোতাবেক চলেন, তাহলে তো আমি আপনার সাথে হাঁটতে পারবো না। কারণ আপনি যখন আপনার ধর্মীয় স্লোগানটা দিবেন, তখন ওই স্লোগানটার সাথে তো আমি মিলতে পারবো না, কারণ ওইটা তো আমার আদর্শের সাথে যায় না। আপনারা বলছেন গানের শিক্ষক দিলে আপনাদের অনেক সমস্যা, কিন্তু আপনারা ঠিক এই গান গেয়েই আবার ভোট চাচ্ছেন, ভোট প্রচারণা করছেন। তো এখানে তো একটা দ্বিচারিতা হয়ে গেল না? তারপর নারীদের ক্ষেত্রে আপনাদের এক এক সময় সকালে একটা বক্তব্য, বিকালে একটা বক্তব্য, রাতে একটা বক্তব্য। এত বক্তব্যের মধ্যে চলাটা তো মারাত্মক ভুল হয়ে যাবে আমাদের। আমরা তো কনফিউজ, মানে আমরা কোনটা মেনে নিব? আপনারা বলছেন নারী ঘরে থাকলে তাদেরকে সম্মানিত করা হবে। এখন একটা নারী যখন ঘরে থাকবে, আপনারা তাদেরকে কিভাবে সম্মানিত করবেন? মানে আমাকে জেলখানায় আটকে রেখে আপনারা কি আমাকে মুরগ পোলাও দিয়ে 3 বেলা খাওয়াবেন, স্বর্ণ অলংকার দিয়ে ভরিয়ে রাখবেন? এটা একটা প্রশ্ন, এটা স্পষ্ট করতে হবে আপনারা কিভাবে তাকে সম্মানিত করবেন। আপনারা বলছেন তাদের কর্মঘণ্টা হবে 5 ঘন্টা। হ্যাঁ, এটাও একটা সুন্দর উদ্যোগ, কিন্তু সেটা কি আমাদের দেশের, আমাদের যে সরকারি বেসরকারি চাকরির সাথে এটা কি যাবে? মানে এটা কি আপনারা কোনো গবেষণা করে তারপরে বলছেন? এখন এসে আপনারা আবার বলছেন যে একটা পুরুষ একটা নারী যখন একসাথে থাকবে সেটাই রেপ হিসেবে গণ্য হবে। তখন যখন একটা মেয়ে ভিকটিম হবে, তাকে তো ভিকটিমের উপরে তার আরো ভিকটিম বানানো হবে, সে তো তার বিচারটাও পাবে না। এখানে তো আপনাদেরকে স্পষ্ট করে বলতে হবে যে আমরা এটা করব, আমরা নারীদেরকে এই অবস্থানটা দিব। বিএনপি তো স্পষ্ট করে বলে দিছে যে আমাদের কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। তারা নারী নিয়ে কিন্তু এত আগ্রহ দেখাচ্ছে না, কিন্তু আপনারা তো দেখাচ্ছেন। মানে আপনারা যেগুলা করছেন, যেগুলা বলছেন, একটার সাথে একটা আমরা মিল পাই না। এখন যেহেতু আমরা মিল পাই না, তাহলে আমরা ন্যায় এবং ইনসাফটা বুঝবো কিভাবে? এটা যদি আপনারা একটু ক্লিয়ার করতেন, তাহলে আমরা অন্তত খুবই উপকৃত হতাম। কারণ এর আগে কি হয়েছে সেটা আমাদের জানার কোনো প্রয়োজনীয়তা নাই। 1947-এ কি হয়েছে, 71-এ কি হয়েছে, তারপর হচ্ছে 1991 সালে কি হয়েছে, এগুলা আমাদের প্রশ্নের এখন বাইরে। আমরা যেহেতু দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি 2024-এর পরে, এখন আমাদের দ্বিতীয় স্বাধীনতা মেনে নিয়েই এখন আমরা আগামীতে আমরা কিভাবে চলবো সেটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আমরা যদি ক্লিয়ার
না হই তাহলে তো আমরা একটা কনফিউজের মধ্যে পড়ে যাই। আমরা দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই যে আসলে আমরা করবোটা কি? আমরা ভোটটা কাকে দিব?